ওম নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ইলামবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রমের আজকে যুব সম্মেলন, স্বামী বিবেকানন্দ ভাবনুরাগী যুব সম্মেলন, বীরভূম জেলা সমিতির অন্তর্গত। এটা ইস্টক কালচার গোল পার্কের সহযোগিতায় হচ্ছে। আজকের তারিখ হচ্ছে 19শে জানুয়ারি 2025। বিষয়বস্তুটা খুব সুন্দর। স্বামীজির আদর্শে যুব সমাজ কিভাবে জীবন ও চরিত্র গঠন করতে পারে। তবে এখানে 4টে বিষয়কে একসঙ্গে বলা আছে। একটা হচ্ছে স্বামীজির আদর্শ, দ্বিতীয় হচ্ছে যুব সমাজ, তৃতীয় হচ্ছে জীবন, আর চতুর্থ হচ্ছে চরিত্র। তাহলে প্রথমে আমরা জীবন দিয়ে শুরু করি। জীবন কি, তারপর সেই জীবনে চরিত্রের প্রয়োজন আছে কি নেই। যদি চরিত্রের প্রয়োজন থাকে তাহলে চরিত্র অবশ্যই গঠনের দরকার হবে, আর যদি চরিত্রের প্রয়োজন না হয় তাহলে গঠনেরও দরকার নেই। তারপর যুব সমাজ, তাহলে যুবক এবং যুব সমাজ বলতে কি বোঝায়। স্বামীজির আদর্শ মানে স্বামী বিবেকানন্দের জীবনের আদর্শ, এই হচ্ছে বিষয়। স্বামীজি নিজেই উল্লেখ করছেন জীবন কি। জীবনের অর্থ হচ্ছে সংগ্রাম। যেখানে সংগ্রাম সেখানে জীবন আছে, যেখানে সংগ্রাম নেই সেখানে জীবন নেই। খুব সুন্দরভাবে একটা গল্প বলছেন স্বামীজি। একটা মস্ত বড় রেল ইঞ্জিন চলেছে রেল লাইনের ট্রাকের উপর দিয়ে। ওই ট্র্যাক থাকে, সেই ট্র্যাকের রেল লাইনের উপর দিয়ে চলেছে ইঞ্জিনটা। আর ছোট্ট একটি পোকা যখন সেই ইঞ্জিনটা আসছে, সে আস্তেই করে নিজেকে বাঁচানোর জন্য ওই ট্র্যাক থেকে নেমে যাচ্ছে। বলছে, দেখো এই মস্ত বড় ইঞ্জিন, কত তার শক্তি, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার জন্য একটা ড্রাইভারের প্রয়োজন হয়, যে ড্রাইভার তাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই ছোট্ট একটি পোকা, যার শক্তি খুব কম, তার মধ্যে ওই জীবনী শক্তি আছে। যে জীবনী শক্তি দিয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে বাঁচানোর জন্য সে ওই রেল লাইন থেকে নিজেকে নামিয়ে নিতে পারে। এখানে বলছেন এই হচ্ছে সংগ্রাম। প্রত্যেকেই বাঁচতে চায়। জীবন অর্থাৎ যতক্ষণ আমরা বেঁচে আছি, বাঁচার চেষ্টা করছি বলে বেঁচে আছি। কেন না, যে মুহূর্তে আমার মধ্যে বাঁচার ইচ্ছে চলে যাবে, তখন জগতের কোনো ওষুধ নেই তাকে সারাতে পারে। একে বলা হয় সেলফ ডিফেন্সিভ মেকানিজম। যে সেলফ ডিফেন্সিভ মেকানিজমটা আছে বলেই আমাদের ওষুধগুলো খেলে পরে কাজ করে, নইলে কাজ করতো না। তাহলে বলছেন এটা হচ্ছে জীবন, যে আমাদেরকে বাঁচিয়ে রাখার কথা বলে। আমাদের মনের মধ্যে একটা ভাব আছে, বাঁচিয়ে রাখতে সাহায্য। কেন বাঁচবো? আচ্ছা, একটা মানুষ কেন বাঁচবে? একটা গাছ কেন বাঁচবে? গাছ বলবে আমি হারিয়ে যেতে চাই না, তাই তো আমি ফল দিই। ফলের মধ্যে আমি লুকিয়ে থাকি যে আমার বংশ বিস্তার ঘটাই, যার মধ্যে দিয়ে আমি বেঁচে থাকবো। আমি নিজেকে মরে যেতে দিতে পারি না। আমরা ওই জন্য প্রত্যেকেই বলি আমরা এমন কিছু করব যেটা থাকবে, আমি চলে যাওয়ার পরেই থাকবে। স্বামীজি বলছেন এইরকম একটা জীবন গঠন করো, একটা দাগ রেখে দাও জগতে। এই দাগ রেখে যাওয়ার অর্থ হচ্ছে আমি নিজেকে হারিয়ে ফেলবো না, ওই দাগের মাধ্যমে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। এটা হচ্ছে জীবন। তাহলে জীবন বলতে কি বোঝায়? জীবন একটা শুরু হয়, একটা শেষ হয়। কোনো একটা মুহূর্তে আমার জন্ম হয়েছে, কোনো একটা মুহূর্তে আমার মৃত্যু হবে। এই জন্ম এবং মৃত্যুর মাঝের সময়টা হচ্ছে আমাদের জীবন। তাহলে এই জীবনটা আমি কি করতে পারি? এই জীবনটা আমি খুব ভালো থাকতে পারি। এবং সেই ভালো থাকাটা কি? প্রত্যেকেই চেষ্টা করি ভালো থাকতে পারি। কিরকম ভালো থাকা? আমি ভালো খেতে পারি, ভালো পড়তে পারি, ভালো বিছানায় ঘুমাতে পারি, ভালো ফুল গাছ লাগাতে পারি, এইরকম সব আমি ভালো কিছু করতে পারি। আমরা কেউই খারাপ করতে চাই না। এই খারাপটা কিরকম? বলছে অন্ধকার কাকে বলে? যেখানে কম আলো সেটা অন্ধকার, বেশি আলো সেটা দেখতে পাই, আবার খুব বেশি আলো তখন দেখতে পাই না। আমরা তো দেখতে পাচ্ছি এরকম আলোতে। যদি চোখের সামনে হ্যালোজেন লাইট দিয়ে দেওয়া হয়, আমরা কি দেখতে পাবো? না, দেখতে পাবো না। যেমন হ্যালোজেন লাইটটা এলে আমরা কি হবে? না, জ্যোতির সমুদ্রে ভেসে যাব। যেরকম ওই স্বামীজি
স্বামীজির হয়েছিল, ঠাকুরের হয়েছিল। ঠাকুরের যে দর্শন করছেন, জ্যোতিষ সমুদ্রে ভাসছেন, তাহলে সেটা জ্যোতিষ স্বরূপ, আলো। স্বামীজি নিজেকে বলছেন আমি সত্যের তনয়, জ্যোতির তনয়, অর্থাৎ স্বামীজি যা বলছেন সেটা ধ্রুব সত্য, নিজের জীবন দিয়ে পালন করেছেন। তাহলে একটা জীবন আছে, জীবনটা একটা জীবন কাটানোর কথা বলি, আর জীবন যাপনের কথা বলি। যদি জীবন যাপন বলি তখন আমাদের প্রয়োজন হবে চরিত্রে, আর যদি জীবন কাটানো বলি তাহলে চরিত্রের কোনো প্রয়োজন নেই। কোন রকম জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো, তাহলে তার কাছে আদর্শের কোনো প্রয়োজন নেই। খাওয়া পড়া থাকা হলেই হবে, ছেলে মেয়েকে মানুষ না করলেও চলবে। আর না জীবনটা যাপন করব, না ছেলে মেয়েকে মানুষ করতে হবে, নিজেকে পড়তে হবে, নিজের জীবন দিয়ে কিছু বুঝতে হবে। তখন কি বুঝবো, কি কেন? প্রত্যেক দেশের যে সংস্কৃতি, তার যে ধর্ম, এখানে চলে আসবে ধর্ম। ধর্মটা কি রকম জিনিস? অদ্ভুত ব্যাপার। ধর্ম কি চরিত্রের সঙ্গে যুক্ত? ধর্মটাই চরিত্র। আমাদের বলা হয় পদার্থের ধর্ম, সূর্যের ধর্ম আলো তাপ দেওয়া, চুম্বকের ধর্ম আকর্ষণ করা, জলের ধর্ম ভিজিয়ে দেওয়া। তাহলে সব ধর্ম রয়েছে। প্রত্যেক বস্তু যদি ধর্ম থাকে তাহলে মানুষের ধর্ম থাকবে না? অবশ্যই আছে মানুষের ধর্ম। সেটির নাম হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্বটাই হচ্ছে তার ধর্ম। এবার সেই ধর্ম, সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানকার মানুষ, যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেখানকার মানুষ যা কিছু অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্ম বলে, তাকে বলা হয় অনুষ্ঠান ভিত্তিক ধর্ম। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে সে মনে করে আমি ধর্ম পালন করছি। আবার সেই ধর্মেরই যারা একদম উচ্চ শিখরে পৌঁছেছেন তারা বলবে না, শুধু অনুষ্ঠানের মধ্যে নয়, এই অনুষ্ঠান যা কিছু করি সেটাকে অনুভব করতে পারি। ঠাকুরের জীবন দেখে বোঝা যায়, ঠাকুর যখন পূজা করতেন তখন যখন রং মন্ত্র বলতেন তখন যেন তার চারিদিকে আগুন জ্বলে উঠত। সত্যি আগুন জ্বলে উঠত রং মন্ত্র বলা। এই তারপর ওং ফট করে ভূত শুদ্ধি করা, যেন সত্যি ভূত মানে হচ্ছে ভূত শুদ্ধি, ভূত মানে হচ্ছে জীবন। ছোট ছোট যে পিঁপড়ে পোকা তারা যাতে পূজার সময় অসুবিধা না করতে পারে, তো ভূত শুদ্ধি। তাহলে আমরা যে অনুষ্ঠান ভিত্তিক ধর্মের কথা বলছি, সেই অনুষ্ঠানকে অনুভব করা যায়। ঠাকুর সেরকম অনুভব করতেন, আর এই অনুভব করতে করতেই তিনি ওই জায়গায় পৌঁছালেন যাকে পূজা করছি তিনি সর্বত্র। আমরা বলি যে উপনিষদের কথা অনুযায়ী সর্বম খলু ইদম ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম। তাহলে সবকিছুই মা, সবকিছুই কি মা? ঠাকুর একদিন দেখছেন একটা বিড়াল ঢুকে পড়েছে, পূজা করছেন, তখন বলছেন না, বিড়ালটার মধ্যেও তুমি আছো। তাহলে সর্বভূতে তিনি অবস্থান করেন। অনুষ্ঠান যখন করি তখন তো আমরা বুঝতে পারি না, কিন্তু যারা অনুষ্ঠানটাকে বুঝতে পারেন তারাই হয়ে যান ধর্মের প্রবক্তা, ধর্মের প্রাণ প্রতিষ্ঠার মতো। ঠিক সেরকম ঠাকুর নতুন ভাবে ধর্মটাকে যেন প্রতিষ্ঠা করছেন, আর স্বামীজি সেই ধর্মটাকে জগতের কাছে তুলে ধরছেন। সেই ধর্মটার নাম হচ্ছে মানুষের ধর্ম। তাহলে মানুষ কি করে না, সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। মানুষ কি করে? মানুষ দু পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে। অন্যরকম স্তন্যপায়ী প্রাণী কি রকম দু পায়ের উপর দাঁড়িয়ে থাকে? মানুষ থাকে। তার শরীরের ওজনের তুলনায় সে অনেক লম্বা, সে অনেক দূর দেখতে পায়, দাঁড়িয়ে পড়লে অনেক দূর দেখতে পায়। আমরা যত দূর দেখতে পাই, গরুকে আমাদের মতো ঘাড় তুলে দাঁড়িয়ে দেখতে পারে না? পারে না। তাহলে মানুষ অনেক দূর দেখতে পায়। আর কি করে না, মানুষ ভবিষ্যতের চিন্তা করে। সে আজকে কি খাবার খাবে, কালকে কি খাবার খাবে। শুধু তাই নয়, ভবিষ্যতে যদি সঞ্চয় করে, তাদের সন্তান সন্ততি বড় হবে, তারা কিরকম ভাবে হবে। তাহলে আমরা বলবো যে বর্তমান সমাজ হঠাৎ করে এরকম হয়েছে? না না, সেরকম নয়। আমার দাদু কিছু শিক্ষা দিয়েছে, বাবা কিছু নিজে শিক্ষা পেয়েছে, তারপর আমি কিছু শিক্ষা পেয়েছি বাবা মার কাছ থেকে, আবার নিজে কিছু শিক্ষা পাচ্ছি। এটাকেই জীবন বিজ্ঞানের ভাষা বলা হয় জিনোটাইপ আর ফিনোটাইপ। জন্মগত সূত্রে যা পেলাম সেটা জিনোটাইপ, পরবর্তীতে যা কিছু ভেবে ভেবে গ্রহণ করছি সেটা হয়ে গেল ফিনোটাইপ। এই জিনোটাইপ আর ফিনোটাইপ এই দিয়ে বলতে গিয়ে বোঝাবে কি রকম জিনিস না, গাছের মূলটা মাটির নিচেই থাকে, কিন্তু তার বিকাশ কোথায় হয়? গাছের ফুল, ফল, পাতা, কাণ্ড সব মাটির বাইরে। এই মাটিটাকে যে কামড়ে ধরে আছে, এটা হচ্ছে আমাদের অতীত। তাহলে আমরা কোথায়? অতীতে ধরে আছি নিজেদেরকে। আর কোথায় ভবিষ্যৎ? না বর্তমানে যেমন যেমন করব, যেমন হবে গাছটাকে জল দেব,
যেমন করে তাকে আলো বাতাস দেব, সে সেরকম করে জল আলো বাতাস নিয়ে নিজেকে বড় করবে, সেরকম ফল ফুল তৈরি করবে। আর এই যেমন ভাবে তৈরি করবে তার নাম হলো চরিত্র। তাহলে একটা গাছকে আমি জল দিই, তাকে সার দিই, তাকে সুন্দর জায়গায় রেখেছি, তখন কি হবে? গাছটা বেশ হৃষ্টপুষ্ট বলিষ্ঠ। আর তা নইলে জঙ্গলের গাছের মতো একদম রোগা 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 রোগা, সেখানে যেন চরিত্রটা নেই। আর যাকে সমস্ত এত সুন্দর সুন্দর ভাব দিয়ে ভালো পরিবেশে রাখা হয়েছে, তখন তার মধ্যে চরিত্র গড়ে উঠবে। স্বামীজি কি বলছেন? ওই জন্য স্বামীজি বলছেন, জন্মটা কিছুই নয়, বার্থ ইজ নাথিং, এনভায়রনমেন্ট ইজ এভরিথিং, পরিবেশটাই সব। তাহলে সুন্দর পরিবেশে যদি ছেলে মেয়েদেরকে রাখা যায়, তারা নিশ্চয়ই সুন্দর হবে, চরিত্র তাদের ভালো হবে। গাছকে যদি রোদ্দুরে রাখা যায়, গাছটা নিশ্চয়ই ভালো হবে, যে রোদ্দুরে থাকে যে গাছগুলো, তাহলে ফুলগুলো আরো ভালো বড় বড় ফুল দেবে। তাহলে আমরাই এরকম করতে পারি। তাহলে চরিত্রটা কিরকম হয়? তখন বলছি যে ফিজিক্যাল, মেন্টাল আর স্পিরিচুয়াল মেকআপ, এটার নাম হচ্ছে কনস্টিটিউশন অফ ম্যান। তাহলে যেমন অন্যান্য পদার্থের তাতে কি হয়, বস্তু আর তার ধর্ম, এটা ভগবান বুদ্ধের কথা, প্রত্যেক বস্তুর একটা করে ধর্ম রয়েছে, বস্তু আর তার ধর্ম। ঠিক সেরকম মানুষের, প্রত্যেক মানুষের একটা চরিত্র থাকবে। এই চরিত্র কেন আমাদের মধ্যে বিকশিত হয় না? একজন হয়তো খেলোয়াড় হলো, তাকে বললি বলো না ওটা তো খেলোয়াড়। দেশপ্রেমিক, সুভাষচন্দ্র বোস কে ছিলেন না দেশপ্রেমিক? এক কথায়। স্বামী বিবেকানন্দ কে ছিলেন না সন্ন্যাসী ছিলেন? তাহলে যে বিষয়টা আমরা বেশি করে ভাববো, বেশি করে সময় দেব, আমার চরিত্রটা সেরকম হবে। তাহলে চরিত্র বলতে কি বোঝাবে? আমার এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি যে বিষয় নিয়ে বেশি ভাবি, যেটা আমি করতে চাই, আমি যদি সেরকম হই তাহলে চরিত্র। আমাদের কেন চরিত্র হয় না? আমরা একসঙ্গে অনেক কিছু ভাবি। আমি এক সময় ভাবি যে ছবি আঁকবো, তারপরে ভাবছি না আমি গান করব, তারপরে ভাবছি না আমি খেলতে যাব। তাহলে সব কিছু একসঙ্গে চেপে যায় মাথার উপরে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনোটাই বলিষ্ঠ হয় না। তাহলে আমি যদি ভালো কিছু করতে চাই, কি হবে? প্রথমে আমার শরীরটাকে ভালো রাখতে হবে আর মনটাকে ভালো রাখতে হবে। এবার মন ভালো কি করে হয়? না মনকে যা বলবো তাই করবে কি? না, মনটাকে একটা ট্রেনিং দিতে হয়। বলছে কিরকম? না সব জায়গাতে একটা করে ট্রেনার থাকে। ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, একজন ট্রেনার আছে। মনের এক্সারসাইজ করবেন, সেখানে একটা ট্রেনার লাগবে। কে ট্রেনার হবে? না যে আমাদের মনটাকে ভালো করতে পারে, যে আমাদের মনটাকে বলিষ্ঠ করতে পারে। তখন কি বলা হবে? না ভালো ভালো ভাব সেরকম চিন্তা করতে পারি, বা ভালো ভালো আদর্শ সেটাকে চিন্তা করতে পারি। সেটা যখন আমাদের জীবনে আসবে, সেটি হয়ে যাবে আমাদের চরিত্র। তাহলে চরিত্র কার উপর নির্ভর করবে? তাহলে বলছেন আমি যেমন ভাববো, আমি যেমন করব। আমি ভাবছি শুয়ে শুয়ে যে আমি সুন্দর ছবি আঁকবো, কিন্তু আমি না নিলাম কাগজ আর না নিলাম রং তুলি, ছবি আঁকা হবে? হবে না। তাহলে ভাবতে হবে, করতে হবে। আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের অঙ্কের শিক্ষক বলতেন, অঙ্কের স্যার বলতেন, দেখো আমার হাতে যদি পেন থাকে তোমার কিছুতেই অঙ্ক শেখা হবে না। তোমার হাতে পেন থাকবে তাহলেই তুমি অঙ্ক শিখতে পারবে। তাহলে শুধু ভেবে ভেবে চরিত্র হয় না। তাহলে ভাবতে হবে, কর্মে তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তাহলে জীবন চরিত্র যে কোনো বয়সে শুরু করতে পারা যায়। এবার বলছে যুব সমাজ। তাহলে আমাদের যতদিন বাঁচি তার মধ্যে একটা হচ্ছে শিশু, একদম শিশু, ছোট্টবেলায় মা যা করাবে তাই করব, নিজের কোনো বোধ বুদ্ধি নাই। মা বলল মেঝেকে বকে দিয়েছি, আমরা ভাবলাম খুব বকে দিয়েছি। যখন বড় হলাম, ও মেঝেকে তো বকা, মানে মেঝেকে তো বকা যায় না, মা আমাকে বোকা বানিয়েছে। বড় হতে বুঝলো। কখন বুঝলো? যখন তার শৈশব অবস্থা চলে গেল। তারপরে যে কৈশোর এলো, তারপরে এই যুব অবস্থা। এইটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল, সব থেকে স্ট্রেংথ। তখন সেটা দূরদমনীয়, কিরকম তার শক্তি। তাহলে একটা সময় আসছে, মোটামুটি ক্লাস 8-9 থেকে শুরু হয়ে গেল, যেন কলেজ পর্যন্ত চললো, তারপরেও আরো অনেকদিন চলে। তো সেই যে যুবক অবস্থা একটা বয়স, তারপরে আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাবে। জাস্কো বলে একজন মুনি ছিলেন, তিনি বলতেন আমাদের এই গোটা শরীরটা ষড়বিকারের মধ্যে দিয়ে যায়, মানে 6 রকম ভাবে বিকার হয়। জায়তে জন্ম হলো,
তারপরে জায়তে অস্থি, আমি আছি সারা জীবনই থাকে, আমি আছি জন্মেছি, আমি আছি জায়তে অস্থি বর্ধতে, বড় হচ্ছি। তারপর অপক্ষীয়তে, আস্তে আস্তে কান কথা শুনবে না, চোখ দেখতে পাবে না, চুলগুলো সাদা হয়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, বর্ধতে হয়ে গেল। তারপর হচ্ছে অপক্ষীয়তের পরে তারপরে বিনশ্বতে, মৃত্যু। তাহলে জন্ম থেকে মৃত্যু তার একটা সময়, যে সময়টার নাম হচ্ছে যুব। এই যুবটা পুরুষের ক্ষেত্রে যুবক, নারীর ক্ষেত্রে যুবতী। এই সময় কি হয়, শরীরের সব থেকে শক্তি, দূরদমনীয় শক্তি। তাহলে এই শক্তি যদি একজন বৃদ্ধ বয়সের কোনো মানুষ মানসিকতার মধ্যে যদি দেখায়, তিনিও তাহলে যুবক। এই জন্য বলছেন, যদি ঠিক যুবক এই ভাবটা থাকে, তাহলে সে কিছু করব এটি থাকে। তাহলে যুবকদের মধ্যে কি থাকে, আমি কিছু করব। যুবকদের কতগুলো খুব ভালো গুণ আছে। কিরকম? তারা নতুন জিনিসকে গ্রহণ করতে পারে, বড়দেরকে ডিনাই করতে পারে, নতুন কিছু করার উদ্যমে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। সেটা তো খারাপ কিছু নয়, তাদের এই গতিটাকে ঠিক পথে নিয়ে যাবে। বলছে কিরকম না, যদি এইরকম যুবক যদি না থাকতো, তাহলে জগতে সত্যিই কি এই দুঃসাহসিকতার যত কিছু অভিযান আছে, এই যুবক বয়সেই সম্ভব। তাহলে যুবক বয়সটা আমাদের একটা অদম্য শক্তির একটা বহিঃপ্রকাশ। এই অদম্য শক্তি তারা কোত্থেকে পেল? আরো অদ্ভুত ভাবে দেখি, তারা কোত্থেকে পেল? বলবে না, জগতে যত নতুন ভাব এসেছে সবই এই যুবকদের মধ্যে দিয়ে এসেছে। কোন বৃদ্ধদের মধ্যে কি সেরকম এসেছে? না। বলছে যে ওই যুবক অবস্থায় এরকম দুর্দমনীয় মনোভাবটা বজায় রাখতে পেরেছে, সেই একমাত্র বৃদ্ধ বয়সে ওই রকম দুর্দমনীয় মনোভাব দেখাতে পেরেছে। তাহলে দেখা যায় এই যে যুব আর যুব সমাজ, এই রকম মানসিকতার একসঙ্গে যদি কিছু মানুষ থাকে, তাকে বলা হয় যুব সমাজ। যেমন হবে হলো বৃদ্ধ সমাজ, যেমন এই ব্রাহ্ম সমাজ, মানে ব্রাহ্ম মতবাদটাকে নিয়ে তারা চলেছেন বলে ব্রাহ্ম সমাজ। তাহলে এখানে এই যুবক, এই ভাবটা নিয়ে যারা চলবে, তারা হচ্ছে যুব সমাজ। এই স্বামীজি বলছেন সবসময় নির্ভর করতেন এই যুবকদের উপর। যুবকদের খুব প্রশংসা করেছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন তারা হচ্ছে সেই রকম ওই সকালবেলা দুধের মতো, যে দুধ থেকে সহজেই ননি তুলে নেওয়া সম্ভব, বেলা উঠে গেলে আর সম্ভব নয়। বলছেন সেই যুবকদের কথা, তারা হচ্ছে ওই নতুন হাড়ির দুধের মতো, যা চট করে সহজে নষ্ট হয় না। যুবকদের মধ্যে ওই সাংসারিকতা বেশি ঢোকে নাই, তাই জন্য তারা একটা সাহস নিয়ে আগাতে পারে। আর সেই যুবকটাই যখন এই বৃদ্ধ হয়ে গেল, তখনই সে বলতে থাকে, এই দৌড়াও না, হাত পা ভেঙে যাবে। কেন? কারণ তার নিজের হাত পা ভেঙে যায় সহজেই, বয়স হয়ে গেছে, রিজিডিটি। তাহলে ফ্লেক্সিবিলিটি একটা বড় জায়গা যেটি যুবকদের মধ্যে আছে। এই যুবকরাই হচ্ছে বলা হয় প্রাণ কেন্দ্র। স্বামীজি বলছেন যুবকরাই হচ্ছে প্রাণ কেন্দ্র। কিসের? সমস্ত ভাবের ধারায়। আমরা শ্রীরামকৃষ্ণ ভাবধারার যদি প্রবর্তনের প্রথম যে তার ত্যাগী সন্তানদের দেখি, তারা ওই যুবকটাই বেশি। একজন খালি গুরুগোপাল মহারাজ ছিলেন, বাকি সবাই যুবক। তাহলে যুবক তারা তাদের জীবনটা সহজেই বাজি রাখতে পারে। তাহলে যাদের জীবনকে যদি বাজি রাখতে পারে, তারা তাদের কিরকম চরিত্রের অধিকারী হতে পারে, যদি তাদেরকে ঠিক মতো পরিবেশ দেওয়া যায়। সেই জন্য পরিবেশটাই সব থেকে বড় কথা। সেই পরিবেশটা আমরা সবসময় মনে করি আমরা যখন ছিলাম ভালো ছিলাম। আচ্ছা, আমরা যখন ছিলাম ভালো ছিলাম, যদি আমরা ধরুন আমার বয়স 50+, আমি এখন 40 বছর বাদ দিয়ে দিলাম 10 বছর বয়সে, তাহলে আমি কি দেখতে পেতাম? এত চট করে পৌঁছে যাওয়ার মতো এত গাড়ি দেখতে পেতাম না। চট করে পৌঁছে দেওয়ার মতো ইনফরমেশন দেওয়ার মতো এরকম গুগল বা এআই পেতাম না। আমাকে নির্ভর করতে হতো স্যার কখন আসবে, এসে কখন বোঝাবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা পড়াশোনার ক্ষেত্রে মনে হয় একটা হিউম্যান টাচের দরকার আছে, কিন্তু ইনফরমেশনকে দেওয়ার মতো প্রত্যেকের জন্য আলাদা করে টিচার। আমি যদি ঠিক মতো করে ব্যবহার করতে পারি এই টেকনোলজিগুলো, তাহলে প্রত্যেকের জন্য আলাদা করে টিচার। আমার যখনই প্রয়োজন আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন পেতে পারি। হ্যাঁ, এটা দেখা খুব মুশকিল। শুধু
এটাকে বলা হবে হার্টলেস ইন্টেলেকচুয়ালিটি, যেখানে কোনো হৃদয়ে কোনো সংস্পর্শ নেই কিন্তু ইনফরমেশনটা দিতে পারে। কিন্তু সেটাও তো কম নয়। আগেকার দিনে যদি ফিরে যাই তখন দেখা যাবে কেবলমাত্র ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের জন্য পড়াশোনার ব্যবস্থা। পরবর্তীতে যদি ইংরেজরা ভারতবর্ষে না আসতো তাহলে সকলের জন্য শিক্ষা পৌঁছাতো কিনা সন্দেহ। তাহলে আগামীতে যা হবে সবই খারাপ এই দৃষ্টিভঙ্গি, আর আগামীতে যা কিছু হচ্ছে তাতে আমারও ভালো মন্দ দুটো অবদান আছে। আমি কি আমার সামনে যারা আছে তাদের কাছে যদি পজিটিভ আইডিয়াস না তুলে ধরতে পারি তাহলে তারাই বা পজিটিভ আইডিয়াস পাবে কি করে? তাহলে দেখতে হবে, ওই জন্য আমাদের পুরাকালের যে সিস্টেম যেটা ছিল তার ভালো দিকটা খেয়াল করতে হবে। কিরকম না, প্রথম 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য অর্থাৎ পড়াশোনা করা, তারপরের 25 বছর হচ্ছে গার্হস্থ্য জীবন, যেখানে তার সমস্ত শক্তি দিয়ে সে তার পরিবারটাকে গড়ে তুলবে। তারপরে হচ্ছে তার অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা বানপ্রস্থে সে তার ছেলে মেয়েদের কাছে তুলে ধরবে তার জীবনের অভিজ্ঞতা, ভালো মন্দ দিক। তাহলে সব কিছুর ভালো মন্দ দিক আছে। তারপরে সন্ন্যাস, যেটা হচ্ছে এই সংসার থেকে আমাকে বিদায় নিতে হবে, তার জন্য প্রস্তুতি। তাহলে আমাদের দেখাচ্ছেন যে প্রত্যেকটা বয়সের একটা করে গুণ আছে, সেই প্রত্যেক বয়সের গুণ অনুযায়ী আমরা সেটাকে গ্রহণ করি। তাহলে স্বামীজির আদর্শ অনুযায়ী যদি জীবন বলা হয়, সেই জীবনটা কিরকম হবে না, জীবনটা একটা কোনো পারপাস থাকবে, কোনো একটা উদ্দেশ্য আছে। কিরকম উদ্দেশ্য মনে করতে পারি? মনে করতে পারি একটা গাছ, এখানে কোনো একটা গাছ, মনে করুন একটা বেল গাছ আছে। যতক্ষণ না সে নিজে একটা বেল দিতে পারছে ততক্ষণ সে 3টে পাতা দিয়ে বোঝানোর চেষ্টা করবে আমি বেল গাছ। কিন্তু যখন তার বেল হবে, না এটা বেল কনফার্ম, কারণ 3টে পাতাযুক্ত অনেক গাছই থাকতে পারে। তাহলে যতক্ষণ না আমি আমার জীবনে সাফল্য লাভ করছি ততক্ষণ আমার জীবনটা চলছে। আমার সাফল্য লাভ বলে দেবে আমার জীবনের গতিটা ঠিক আছে। তাহলে এখানে বলছেন আমাদের যে জীবন চলার পথে আমরা কি করব না, প্রতি সময় আমরা প্রতিদিন ভাববো আমি আজকের দিনটা যেভাবে কাটালাম সেটি যা কি আমার জীবনে সাফল্য লাভে সাহায্য করবে। আচ্ছা, জীবনে সাফল্য লাভ বলতে কি বোঝায়? এই জীবনে সাফল্য লাভ বলতে 3টে স্টেপে বলা যায়। স্বামীজি কি বলছেন? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয়ে বদন্তি। এটা হচ্ছে উপনিষদের পুরো মন্ত্রটা। স্বামীজির প্রথম অংশটা নিচ্ছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো, আর নিজে যতক্ষণ না তোমার গন্তব্যে পৌঁছাতে পারছো বা অভীষ্ট লাভ করতে পারছো ততক্ষণ থেমো না। এটা কি সংস্কৃতে বলা হয় চড়ই বেতি, চলতে থাকো। ঠাকুরের কথামৃত যারা পড়েছেন তারা জানেন, বলছেন ব্রহ্মচারী এগিয়ে যাও, পিছিয়ে আসার কথা বলছেন না, এগিয়ে যাও, থামার কথাও বলছেন না, এগিয়ে যাও। তাহলে এই যে চড়ই বেতি, এই যে চলছি, এই চলার পথে আমাদের 3টে গোল তৈরি হয়। একটা হচ্ছে ইমিডিয়েট গোল, এখনই আমার যা দরকার। যারা স্টুডেন্ট তাদের ইমিডিয়েট গোল ভালো রেজাল্ট করতে হবে, তাহলে ইমিডিয়েট গোল। আর বাড়িতে মায়ের কাছে ইমিডিয়েট গোলটা কি না, বাচ্চারা এসে খেতে চাইবে, খাবারটা রান্না করতে হবে, ইমিডিয়েট গোল। এবার অ্যাপারেন্টলি পার্মানেন্ট, মানে তার থেকে মনে হচ্ছে যেন পার্মানেন্ট। কিরকম না, ভবিষ্যতে আমি কি হব, কোনো না কোনো প্রফেশন, আমি হয় বিজনেসম্যান হতে পারি বা টিচার হতে পারি, কিছু না কিছু হব। তাহলে ভালো করে পড়াশোনা করে রেজাল্ট, তারপরে আমি পাবো কোনো একটা, একে বলা হয় প্রতিষ্ঠা, কিংবা জীবন চালানোর জন্য, জীবন অতিবাহিত করার জন্য আমার কিছু করতে হবে। সেটা হচ্ছে অ্যাপারেন্টলি পার্মানেন্ট গোল। আর পার্মানেন্ট গোল কি? প্রত্যেকের পার্মানেন্ট গোল হচ্ছে শান্তি। আমরা প্রত্যেকেই শান্তি পেতে যাই, কিন্তু শান্তি পেতে গিয়ে দেখা যায় যে আমরা অশান্তির মধ্যে পড়ি। কেন না, আমাদের এই জীবন জিজ্ঞাসা শুরু হয়নি আর চরিত্র নিয়ে ভাবনা হয়নি। এই দুটো হয়নি বলে আমাদের শেষে দেখা যায় শান্তিটাও আসছে না। এই আলটিমেট গোল আমাদের শান্তি। আমরা প্রত্যেকেই শান্তি পেতে চাই, অশান্তি পেতে চাই না। আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই সাফল্য পেতে চাই, কেউ পরাজয় স্বীকার করতে চায় না। যেমন হবে ওই পোকাটা নিজেকে বাঁচার জন্য, সাফল্য লাভ করার জন্য ওই রেড লাইন থেকে নেমে এলো, একই রকম ভাবে আমরা একটা উদাহরণ দেখতে পারি।
সমুদ্রে যারা গেছে তারা জানো, সমুদ্রের সামনে দাঁড়িয়ে যখন নামছো, বড় বড় ঢেউ আসছে, আমি লাফিয়ে উঠতে পারবো না, তখন আমরা বসে পড়ি। ছোট ঢেউ আসছে, আমরা লাফিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জীবনের চরম শিক্ষা দিচ্ছেন। সাফল্য লাভ করতে গেলে সামনে যা কিছু আছে সেটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, সত্যিই তার সঙ্গে আমি লড়াই করতে পারবো কিনা। যদি লড়াই করতে পারি তাহলে আমি লাভ দেব, যদি লড়াই করতে না পারি তাহলে আমি বসে পড়বো। তাহলে একই রকম ভাবে দেখাচ্ছেন আমাদের জীবনের গতি, সেই গতিতে স্বামীজি কিরকম বলবেন। স্বামীজি পাশ্চাত্যে গেছেন, পাশ্চাত্যে গিয়ে ভারতবর্ষের প্রকৃত ধর্মের কথা বলছেন। আর ভারতবর্ষে এসে কি বলছেন না, তোমাদের অনেক ধর্ম হয়েছে, তোমাদের জীবনটা কিভাবে সুখের করা যায় সেটি দেখো। তোমাদের ভালো করে টেকনোলজি শিখতে হবে, তোমাদের ভালো করে ইংরাজি শিখতে হবে। আমার যদি অর্থ থাকতো আমি তোমাদেরকে জাপান পাঠাতাম ভালো করে টেকনোলজি শিখে আসার জন্য। কাউকে কাউকে বলছেন না তুমি বিজনেস করো। এই ধর্মের মানুষ হয়ে বলতে পারেন বিজনেস করার কথা, ধর্মের মানুষ হয়ে বলতে পারেন সকলকে সমানভাবে মর্যাদা দেওয়ার কথা। যেখানে বলতে পারেন তিনি তোমরা শ্রমজীবী, তোমাদেরকে প্রণাম করি। শ্রমজীবী মানে হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ। তাহলে আমাদের কাছে দেবতা হচ্ছে যিনি ঠাকুর ঘরে বসে আছেন, আর স্বামীজির মতো মানুষের কাছে দেবতা হচ্ছেন শ্রমজীবী মানুষ। ভালো করে আবার এক্সপ্লেনেশনও দিচ্ছেন কিরকম। যদি আজকের দিনে যদি বন্ধ করে দেয় সমস্ত, আজকের দিনে মনে করুন চাষিরা বন্ধ করে দিয়েছে চাষ করার, খাবেন কি কালকে? আজকে মনে করুন বড় বড় শহরগুলোতে যদি যারা ঝাড়ু দেওয়া বন্ধ করে দিয়েছে, পরের দিন বাঁচতে পারবেন? তারপর দিন মনে করুন যারা ডোম বলি, যারা বলা হয় যে সমাজে যেন নিকৃষ্ট মানুষ, তারা যদি এই মৃতদেহগুলোকে সৎকারের কাজ বন্ধ করে দেয়, আমরা থাকতে পারবো? তাহলে প্রত্যেকের যে গুরুত্ব আছে সেটি দেখানোই হচ্ছে এই স্বামীজির আদর্শ। যুব সমাজের গুরুত্ব আছে। বৃদ্ধের কাছে মনে হয় যে যুব সমাজ হাতে উচ্ছন্নে গেল, আর যুবকদের মনে হয় দাদুরা বুঝি ব্যাকডেটেড। আমরা খুব ভালো করে খেয়াল করব, দাদু না থাকলে বাবাও থাকতো না, বাবা না থাকলে আমিও থাকতাম না। তাহলে দাদু আছেন বলেই আমি আছি, সেটি হচ্ছে আমাদের ঐতিহ্য। ভারতবর্ষটা ঠিক সেই রকম, ওই ঐতিহ্য শেখায় যে সেই সময় ওই রকম ধারণা ছিল, তোমরা ওই ধারণাকে কাজে লাগাও। আমরা অদ্ভুতভাবে দেখতে পারি যত কিছু প্যাকেটের খাবার সেগুলো হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া। কই ঠাকুমা যখন মুড়ি তৈরি করতো সেখানে কোনো প্রিজারভেটিভ তো লাগতো না। তাহলে ঠাকুমা ওই রোদে দিত চালটাকে, তারপর হয়তো ভেজে দিত, ব্যাস সুন্দর মুড়ি, কোনো প্রিজারভেটিভ নেই, শরীরও খারাপ করে না। তাহলে ভারতবর্ষের জিনিস কত ভালো আছে। ভারতবর্ষের মতো এরকম মায়ের ভালোবাসা কেউ পাবেই না। মা বসেই থাকে, কতক্ষণ ছেলে আসবে তখন ছেলেকে নিয়ে বসে খাবে। তাহলে দোকানের খাবার, মায়ের হাতের খাবার, প্রত্যেককে সম্মান জানানো। তাহলে আমরা অযথা যেন কারোর সঙ্গে বাদ বিতণ্ডায় না জড়িয়ে পড়ি। আমাদেরও উচিত দাদু ঠাকুমাকে বুঝিয়ে দেওয়া, দাদু এটা ফোন নিয়ে বসা নয়, ফোন নিয়ে আমি ওখানে পড়াশোনা করি। কিন্তু ফোন নিয়ে যদি মনে হয় টাইম পাস করছি, তাহলে জীবনটা কাটানো হয়ে যাবে, জীবনটা যাপন হবে না। আমরা চেষ্টা করব জীবন যাপনের স্বার্থে এই আজকের দিনটাকে অন্তত খেয়াল রাখবো যে স্বামীজিকে নিয়ে আলোচনা, স্বামীজি আমাদের জীবনের পথটাকে কিরকম বেঁধে দিচ্ছেন যে এইরকম ভাবে জীবনযাপন করো যাতে তুমি অন্তিমে তুমি আনন্দই পাবে, আর সেখানে কেউ বাইরের নয়। স্বামীজির স্বদেশ মন্ত্র দেখবে, এটাকে মন্ত্র বলা হচ্ছে, যেখানে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসা, সেখানে দেখাবে সীতা সাবিত্রী দময়ন্তী, তাদের প্রত্যেকের ত্যাগের চরিত্র, তার মহিমা কীর্তন করা। আর স্বামীজির মতো মানুষ তিনিও বলছেন মা আমায় মানুষ করো। তাহলে সেই মা কে, যে আমাদের সামনে আমাদের গর্ভধারিণী হিসেবে এসেছেন, সেই মা যে দেশমাতৃকা, যে মাকে আমরা শ্রীরামকৃষ্ণের পত্নীরূপে দেখতে পাই, তিনিও সেই মা। তাহলে অবতারের শক্তি বা দেশমাতৃকা কিংবা আমাদের প্রত্যেকের মা, সেই মায়েরই প্রতিভূ। যে কারণে আমাদের বলা হয় উপনিষদের মন্ত্রে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। সেই রকম স্বামীজির মতো মানুষ, যাকে ঠাকুর বলছেন সেই সপ্তর্ষির এক ঋষি, তিনিও পর্যন্ত প্রার্থনা করছেন মা আমায় মানুষ করো। তাহলে এই প্রার্থনা আমাদের এই জীবন এবং চরিত্রের মূলটাকে বদলে দিতে পারে। তাহলে আমরা চেষ্টা করব স্বামীজির কাছে প্রার্থনা করব আমরা যেন চির যুবক হতে পারি। কেন না, নূতনের ভাব গ্রহণ, সব সময় কর্মোদ্যমে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখা,
সকলের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের বিকাশে যেন সাহায্য করতে পারি। আমরা স্বামীজির ভাবাদর্শে আজকে আমি এই পর্যন্ত রাখলাম। এরপরে প্রশ্ন উত্তর তোমাদের যা থাকবে আমি শুনবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম দস্য। শ্রীরাম কৃষ্ণ।